আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পরপরই হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হলো। যখন তার উপর হামলা হয় তখন তিনি তেহরানে ছিলেন। এর আগে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারকেও হত্যা করে ইসরায়েল। ইসমাইল হানিয়ার মৃত্যুর পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, এই হত্যাকাণ্ডের ব্যাপারে যুক্তরাষ্ট্র কিছুই জানত না। অথচ এর মাত্র 2 দিন আগেই একসাথে বৈঠক করেছিলেন মোসাদ আর সিআইএ প্রধানরা। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু আসলে যুক্তরাষ্ট্রের নির্দেশনা যতটা পারা যায় অগ্রাহ্য করে চলেছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবও তাই শূন্যের দিকে নেমে যাচ্ছে। কিন্তু তারা যেভাবে ইসরায়েলকে অস্ত্র আর রাজনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যে যে কোনো যুদ্ধ ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র তা কোনোভাবেই এড়াতে পারবে না। ইসরায়েল নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্রকে সেই যুদ্ধের গর্তে টেনে নিয়ে যাবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। অধিকৃত গোলান হাইটসে হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। এর 2 দিন পর হোয়াইট হাউসের কর্মকর্তা জন কির্বি জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে। কিন্তু তিনি জোর দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে পরিস্থিতির অবনতি হোক সেটা ওয়াশিংটন চায় না। কির্বি বলেন, আমরা মনে করি এখনও কূটনৈতিক সমাধানের সময় সুযোগ আছে। অনেকেই এখন ভাবছে ইসরায়েল এর পরে কি পদক্ষেপ নেবে। তাদের হঠকারিতার কারণে আঞ্চলিক যুদ্ধ লেগে যায় কিনা সেই শঙ্কায় আছেন অনেকেই। যুক্তরাষ্ট্র প্রকাশ্যেই বলেছে তারা কোনোভাবেই চায় না যুদ্ধ ছড়িয়ে পড়ুক। যদিও 7ই অক্টোবরের পরে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ওয়াশিংটন। গাজা যুদ্ধে তেল আবিবের প্রতি সমর্থনও দিয়েছে দেশটি। গাজা যুদ্ধ শুরুর পর থেকে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং সারা বিশ্বই কয়েকটি ঘটনা অবাক হয়ে দেখেছে। সবচেয়ে বড় ঘটনা ঘটেছে এপ্রিলে। দামেস্কে তেহরান কনসুলেটে হামলা করে ইরানের 2 জন জেনারেলকে হত্যা করে ইসরায়েল। জবাবে ইরান অবশ্য সরাসরি ইসরায়েলের মধ্যে হামলা চালায়, যদিও হামলার আগেই তারা সতর্ক করেছিল। সেই সময় কিছু প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছিল ইসরায়েল তখন লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে পুরোদমে যুদ্ধে নামার চেষ্টা করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্রই তখন ইসরায়েলকে ঠেকিয়ে রেখেছিল। ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধবিরতির যেসব চেষ্টা হয়েছে, সেখানেও যুক্তরাষ্ট্র মধ্যস্থতার কিছু চেষ্টা করেছে। যদিও বিগত কয়েক মাসে তাদের মধ্যস্থতার চেষ্টাও বারবার বাধাগ্রস্ত হতে দেখা গেছে। এরই ধারাবাহিকতায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হলো। হামাস আর ইরান উভয়ই এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরকেও হত্যা করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এতদিন গাজায় যুদ্ধবিরতি আর মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের কথা মুখে হলেও বলে এসেছে, কিন্তু ইসরায়েলের গুপ্ত হত্যার কারণে যুক্তরাষ্ট্রের এই কথাগুলোকে এখন অর্থহীন মনে হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইউএস কর্মসূচির সিনিয়র উপদেষ্টা ব্রায়ান ফিনিকেন বলেন, গাজায় অস্ত্রবিরতির পর কিছুটা সময় গেলে মধ্যপ্রাচ্যে একটা সময় আঞ্চলিক উত্তেজনা কমে আসবে। আর যতক্ষণ এই উত্তেজনাটা না কমছে, ততদিন মধ্যপ্রাচ্যে উপস্থিত মার্কিন বাহিনীর যে কোনো যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ফিনিকেন বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র যদি সত্যি সহিংসতার আরও সম্প্রসারণ না চায় এবং সেখানে মার্কিন বাহিনীর জড়িয়ে পড়া যদি তারা এড়াতে চায়, তাহলে যেভাবেই হোক গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। ইয়েমেনের হুথি এবং হিজবুল্লাহকে শান্ত করার জন্য তা হবে প্রধান ও পূর্ব শর্ত। এছাড়া সিরিয়া, ইরাকে মার্কিন সেনাদের উপর যেসব হামলা হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণ করা যাবে না। ফিনিকেন মনে করেন, সম্প্রতি লেবানন ও ইরানে যেসব গুপ্ত হত্যা হলো সেগুলোর কারণে গাজায় মার্কিন মধ্যস্থতায় একটা অস্ত্রবিরতির সম্ভাবনা আরও জটিল হয়ে গেছে। এমনকি স্বল্প মেয়াদে সেটা যদি ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তাতেও অবাক হওয়ার কিছু নেই। অনেকেই মনে করেন, যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল যেখানে 40,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে, সেখানে সত্যিকার অর্থে একটা অস্ত্রবিরতি কার্যকরের জন্য যুক্তরাষ্ট্রের
আরও অনেক কিছু করার ছিল, কারণ এই একটি মাত্র দেশের নৃশংসতা পুরো মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করে তুলেছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড বা ডনের অ্যাডভোকেসি ডিরেক্টর রায়েদ জারার মনে করেন, যুক্তরাষ্ট্র সত্যিই যে উত্তেজনা প্রশমনের জন্য চেষ্টা করছে সেরকম তৎপরতা আমরা দেখিনি। তিনি বলেন, ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করে যুক্তরাষ্ট্র আরও আগে অস্ত্রবিরতি এবং সহিংসতা হ্রাসের ব্যাপারে তেল আবিবকে রাজি করাতে পারত। সেটা করলে আরও কয়েক মাস আগেই গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হতো। মার্কিন অস্ত্র হাতে না পেলে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমর্থন না পেলে এবং মার্কিন সামরিক বাহিনীর ও গোয়েন্দা সহায়তা না পেলে ইসরায়েল এতগুলো দেশে হামলা করতে পারত না। ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যকে যেভাবে আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, মার্কিন সহায়তা ছাড়া এটা করার সামর্থ্য তাদের ছিল না। হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনায় জড়িত ছিল না বা তারা এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছু জানত না। ইসরায়েলের জায়নবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করার কিছু দিনের মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হলো। এই হত্যাকাণ্ডের পরিণতিতে পরিস্থিতি কোন দিকে যেতে পারে এমন প্রশ্নের জবাবে ব্লিংকেন বলেন, সুনির্দিষ্টভাবে কিছু বলাটা কঠিন। বহু বছর ধরে আমি এটা শিখেছি যে এ ধরনের স্পর্শকাতর ঘটনার প্রভাব সম্পর্কে আগাম কিছু না বলাই ভালো। তাই এর পরিণতি বা প্রভাব সম্পর্কে আমি কিছুই বলতে পারছি না। মার্কিন পররাষ্ট্রনীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্স ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ট্রিটা পার্সি মনে করেন, ব্লিংকেনের মন্তব্য হয়তো সত্যি, কিন্তু মধ্যপ্রাচ্যের মতো জায়গায় তার মন্তব্য মেনে নিয়ে কেউ খুশি হয়ে বসে থাকতে পারবে না। এর পেছনে অন্য কারণে রয়েছে। এই হত্যাকাণ্ডের মাত্র 2 দিন আগে বা আরেকটু আগে মোসাদের প্রধান সিআইএ প্রধানের সাথে আলোচনা করেছেন। গাজায় অস্ত্রবিরতির বিষয়টি সেই আলোচনাতেও ছিল। আর এই হামলার সম্পর্কে যুক্তরাষ্ট্র আগে থেকে যদি কিছু জানতে নাই পারে, তাহলে ওই অঞ্চলের মার্কিন নেতারা সেখানে কি করছেন? তাছাড়া যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতি এবং আঞ্চলিক সংঘাত এড়ানোর কথা বলছে এবং ইসরায়েল সেগুলোকে যেভাবে অগ্রাহ্য করে চলেছে, তার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? ফিনুকিন মনে করেন, এটা বেশ পরিষ্কার, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে কোনো নেতা হিসেবে দেখে না। যুক্তরাষ্ট্রের কোনো নির্দেশনা শোনার ব্যাপারেও তাদের কোনো আগ্রহ নেই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আসলে একটা বড় ধরনের দ্বিমুখী আচরণে জড়িয়ে গেছে। একদিকে তারা ইরান আর তাদের মিত্রদের দমনের নাম নিয়ে ইসরায়েলকে সামরিক সরঞ্জাম দিয়ে যাচ্ছে, আবার একই সাথে তারা চাচ্ছে আঞ্চলিক সহিংসতা যাতে না বাড়ে। যুক্তরাষ্ট্র এমনিতেই একটা অস্থির সময়ের ভেতর দিয়ে যাচ্ছে, কারণ দেশের প্রেসিডেন্ট নির্বাচনের খুব বেশি দেরি নেই। প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর অর্থ হলো নির্বাচন মানেই একজন নতুন প্রেসিডেন্ট আসছে হোয়াইট হাউসে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে যে নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা রয়েছে, নেতানিয়াহুর জন্য সেটা এক ধরনের সুবিধা নিয়ে এসেছে। তবে কমলা হ্যারিস সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে যদি জয়ী হন, তাহলে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে চাপ দিয়ে তিনি হয়তো যুদ্ধ বন্ধ করার চেষ্টা করতে পারেন। ট্রিটা পার্সি মনে করেন, নেতানিয়াহু তার সাধ্যমতো যুক্তরাষ্ট্রের পছন্দ অপছন্দ ও নির্দেশনা এড়িয়ে চলার চেষ্টা করে যাচ্ছেন। মার্কিন রাজনৈতিক নেতাদেরকে তিনি এমন একটা চাপের মধ্যে রেখেছেন যেখানে সবাই এখন নেতানিয়াহুকে আলিঙ্গন করতেই ব্যস্ত। ইসরায়েল আত্মরক্ষার নামে যা দাবি করছে বা যাই বলছে, সেগুলো সবাই মেনে নিচ্ছেন। এর অর্থ হল, গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে যে সহিংসতা ও অস্থিরতা চলে আসছে, তার জন্য মূলত মার্কিন নীতি দায়ী। ইসরায়েলের মতো একটি দেশ তাদের সমর্থন আর পৃষ্ঠপোষকতা পেয়েই মধ্যপ্রাচ্যকে চরম অস্থিরতার দিকে নিয়ে গেছে। 7ই অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র যেভাবে
অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে গেছে সেটা নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানের উপর প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নেতৃত্বের ভূমিকা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যদিও মধ্যপ্রাচ্যে মার্কিন রাজনৈতিক শক্তির অবনতি শুরু হয়েছে বহু বছর ধরে। ইরাক যুদ্ধের সময় তাদের অবস্থানে বড় ধরনের ধস নামে। এখন ইসরায়েলের কর্মকাণ্ড তাদেরকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ও গুরুত্বহীন করে তুলেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।